শুধুমাত্র মুসলিম ইমাম নিজ ধর্মের মানুষকে সতর্ক করার কারণে ইসকন থেকে সেই ইমামকে শেষ করে দেওয়ার হুমকি ও পরে গুম করা হয়েছে এবং গতকাল তাকে পঞ্চগড় বর্ডারে শেকলে বাঁধা অবস্থায় পাওয়া গেছে। বিষয়গুলোকে কিভাবে দেখছেন? খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা এবং আপনারা সবাই কম বেশি জানেন যে আমাদের দেশে আসলে দীর্ঘদিন পর্যন্ত উগ্র হিন্দুবাদী সংগঠন ইসকন তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। আমরা মনে করি তাদের যে আমলনামা আমাদের সামনে আছে, ইতিপূর্বে যে আমলনামা আছে, যেমন 2014 সালে তারা ঢাকার স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছে এবং তাদের নামে এই অভিযোগটা বেশ জোরালোভাবে উঠেছে। এবং 2016 সালে সিলেটে কাজল শাহ মসজিদে জুমার নামাজ পড়ার সময় লাউড স্পিকারে গান বাজনা বাজায় তারা ডিস্টার্ব করেছে এবং সেই ঘটনায় যারা বিরোধিতা করতে গেছে তাদের উপরে তারা হামলা করেছে সশস্ত্র। আপনি পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমানরা যেখানে সংখ্যালঘু সেখানে এই ধরনের কথা চিন্তা করা যায় যে একজন ইমাম নিজ ধর্মের মানুষদেরকে সতর্ক করেছে, তথাকথিত প্রেমের ফাঁদ থেকে মুসলিম মেয়েদেরকে বাঁচাবার জন্য সতর্ক করেছে, এইটুকু কাজ করার কারণে তাকে হুমকি দিয়ে শেষ পর্যন্ত তাকে উঠায় নিয়ে যাওয়া এবং সেকলে বাঁধা অবস্থায় পাওয়া যাওয়া। যারা হুমকি দিয়েছে, যাদের নামে যাদের তরফ থেকে হুমকি দেওয়া চিঠিগুলো সোশ্যাল মিডিয়াতে এসেছে, গণমাধ্যমে উঠে এসেছে, তারা তাকে গুম করে এই জুলুম তার প্রতি করে থাকবে, সেটা খুব স্বাভাবিক। যদিও বিষয়টা তদন্ত করে প্রমাণিত হওয়ার পর আমরা আরো জোর গলায় বলতে পারবো, স্পষ্ট বলতে পারবো, কিন্তু এটা বোঝা যাচ্ছে দিনের আলোর মতো অভিযোগটা অন্তত তোলা খুব স্বাভাবিক। তো এরকম একটা ঘটনা অন্য কোনো দেশে সম্ভব না, এদেশে যতটা সম্ভব। দীর্ঘদিন পর্যন্ত হিন্দুত্ববাদকে এদেশে যেভাবে পেলে পুষে বড় করা হয়েছে, এটা দুর্ভাগ্যজনক একটা পরিণতির দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা সাধারণ যে সমস্ত হিন্দু ভাই বোন আছে, আমাদের সমাজে বসবাস করেন, যাদের সাথে আমাদের সামাজিক সহাবস্থান আছে, তারা তাদের ধর্ম পালন করছেন, তারা তাদের মতো করে বসবাস করছেন, আমাদের সাথে কোনো প্রকার তাদের খারাপ কোনো সম্পর্ক নেই। তাদের সাথে একজন মুসলমান হিসাবে আমাদের সামাজিক অবস্থানের ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি থাকা উচিত না, ইসলাম আমাদেরকে সেটাই বলে। অতএব সেটা আপন জায়গায় ঠিক আছে, কিন্তু হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে এই যে ইসকন এবং তাদের যে বিভিন্ন উস্কানি ইতিপূর্বে হয়েছে 14 সালে 16 সালে, এমনকি এই যে গত বছর 2024-এ চট্টগ্রামের যে আপনার কি বলে আইনজীবী যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, সবাই কম বেশি আপনারা জানেন। এই আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় তাদের অবস্থান, তাদের সম্পৃক্ততা দিনের আলোর মতো পরিষ্কার। সারা দেশে মুসলমানরা কিন্তু শান্ত ছিল, আমরা শান্ত থাকতে বলেছি, আইন হাতে তুলে নিতে নিষেধ করেছি। আজও পর্যন্ত তার বিচার কিন্তু কার্যকর হয়নি, শাস্তি কেউ পেয়েছে, এটা চূড়ান্ত হয়নি। এটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। 2019 সালে চিটাগাংয়ের বিভিন্ন স্কুলে মুসলমান শিশুদেরকে তারা প্রসাদ বিতরণ করেছে, এই বিষয়টি দিনের আলো মতো পরিষ্কার এবং বিভিন্ন নিউজে উঠে এসেছে। এবং তাদেরকে হরে রাম হরে কৃষ্ণ জপতে বাধ্য করার বা তাদেরকে দিয়ে জপানোর এই অভিযোগও তাদের ব্যাপারে উঠেছে 2019 সালে। এরপরে আসুন উগ্র হিন্দুত্ববাদীদের যৌন আগ্রাসন, এটা তো এখন অহরহ। বুয়েটে যে ঘটনা তোলপাড় হয়ে গেল, সে ছেলে এখন গ্রেপ্তার হয়েছে, যদিও তার নামে মামলা হয়েছে, সেখানে মামলার অভিযোগের মধ্যে স্পষ্ট লেখা আছে সে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সাথে সম্পৃক্ত। তাহলে এখানে মুসলিম মেয়েদেরকে তথাকথিত প্রেমের ট্র্যাপে ফেলে তাদেরকে যে যৌন অত্যাচার, তাদের উপরে নিপীড়ন তাদের উপরে করা হচ্ছে। গাজীপুরে যে মেয়েটা 13 বছর উপর তারপর হয়েছে, এই ঘটনাগুলো আজকে ঘটছে তা শুধু না, এটা দীর্ঘদিন থেকে ঘটে আসছে এবং সেটা চরম একটা পর্যায়ে পৌঁছে গেছে। কারণ কি? এর অন্যতম বড় কারণ হলো আমাদের দায়িত্বশীল যারা আছে তারা এই বিষয়গুলোকে সিরিয়াসনেসের সাথে মোকাবেলা করেন নাই। সাম্প্রদায়িক সম্প্রীতি দেশে বজায় থাকুক আমরা চাই, কিন্তু যারা উস্কানিগুলো দেয় তাদেরকে দমন না করে শুধুমাত্র মুসলমানদেরকে শান্ত থাকতে বলা এবং সাম্প্রদায়িক উস্কানি যেন না হয় সেজন্য বলা, এটা হাস্যকর। আপনি এই ইস্যুগুলো বন্ধ করেন, যে ইস্যুগুলো থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। এই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের যথাযথ ভূমিকা নেবে, সেটা আমরা প্রত্যাশা করি, তাদের কাছে আশা করি। 2014 সালের অভিযোগ করার কারণে মসজিদের ইমামকে গ্রেপ্তার হুমকি উল্টা দেওয়া হয়েছে। 16 সালে সিলেটের ঘটনার প্রেক্ষিতে মুসল্লিদের উপরে গুলি চালানোর ঘটনা, গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। তার মানে এই হিন্দুত্ববাদীরা আমাদের প্রশাসনের একটা অংশকে তারা কিনে ফেলেছে এবং তারা সাধারণ হিন্দু ভাই বোনরা যারা আমাদের দেশে বসবাস করছেন তাদের এই শান্তিপূর্ণ বসবাসটাকে বাধাগ্রস্ত করছে। অতএব এদের বিরুদ্ধে এই হিন্দু ভাই বোনদেরও মুখ খোলা উচিত। আমি মনে করি এই নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন, এই সন্ত্রাসী সংগঠনটা নিষিদ্ধ হওয়া উচিত এবং এই সমস্ত কার্যক্রম বাংলাদেশে ব্যান করা উচিত। তা না হলে
বাংলাদেশের মতো এরকম সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ পৃথিবীর আরেকটা দেশ খুঁজে পাওয়া কঠিন, যেখানে হিন্দু মুসলিম মিলেমিশে বসবাস করছেন শত শত বছর ধরে, যুগ যুগ ধরে। সেখানে এই ঐতিহ্য আমাদের নষ্ট করার জন্য তারা পায়তারা করছে। দেশের সামনে নির্বাচনকে ঘিরে দেশকে অস্থিতিশীল করার যে তাদের প্রক্রিয়া, এই প্রক্রিয়া বন্ধ করার জন্য এই ইসকনের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করা এটা সময়ের সবচেয়ে প্রয়োজনীয়তা। বিধায় তারা এই যে একজন মুসলিম একজন ইমামকে মসজিদে তিনি তার কথা বলার কারণে অনেক অনবরত যখন হুমকি দেওয়া হয়েছে, তখনই প্রশাসন উচিত ছিল এই বিষয়টার প্রতি নজর দেওয়া। দুর্ভাগ্যজনক যে সেই ইমামকে কোথায় সে ইন্ডিয়া বর্ডারের কাছে তাকে শেকলবাধা অবস্থায় পাওয়া গেছে, বিবস্ত্র অবস্থায়, নির্যাতিত অবস্থায়। খুবই ভয়াবহ একটা সিমটম। যদি এই সমস্ত ঘটনা পরিকল্পিতভাবে কেউ কোনো ফাঁদ তৈরি করে করছে কিনা, মুসলমানদেরকে অশান্ত করার জন্য করছে কিনা, সেটাও ভাববার মতো বিষয়। এই জন্য আমাদের খুবই সুচিন্তিত পদক্ষেপ নিতে হবে, বুঝে শুনে, জোশে জজবায় কোনো ভুল কাজ করা যাবে না। কিন্তু এই সন্ত্রাসী সংগঠন এবং তাদের কার্যক্রম এটা বন্ধ করার জন্য এই সমস্ত ইস্যুগুলো যথেষ্ট। একটা সমাজকে অস্থিতিশীল করবার জন্য যারা এরকম দীর্ঘদিন পর্যন্ত প্রকাশ্যে তারা সংখ্যালঘু হয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষদেরকে উস্কানি দিচ্ছে, মানুষ কতক্ষণ ধৈর্য ধারণ করবে? আমরা তো মানুষকে ধৈর্য ধারণ করতে বলবো, কিন্তু বাস্তবতা হলো সেটা খুব কঠিন। এই জন্য এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ পদক্ষেপ নেবেন এবং এটা বন্ধের আন্তরিক চেষ্টা চালাবেন, সেটা আমরা প্রত্যাশা করি। এবং আমার মনে হয় যে এই সন্ত্রাসী সংগঠন বিশেষ করে এদেরকে নিষিদ্ধ করা, এটা শুধু মুসলমান নয়, শান্তিপূর্ণ হিন্দু ভাই বোনদেরও দাবি হওয়া উচিত। এরপর প্রশ্ন হলো, আমি পরিবার সহ বাসে যাতায়াত করাকালীন এশার আজান হয়, বাসায় আসতে আসতে রাত 12টা বেজে যায়, এমত অবস্থায় এশার নামাজ আদায় করা যাবে কিনা? রাত 12টার সময় এশার নামাজ আদায় করলে আদায় হয়ে যাবে। এশার নামাজের ওয়াক্ত কতক্ষণ পর্যন্ত থাকে? ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। ফজরের ওয়াক্ত সুবে সাদিক যখন হয়, তাহাজ্জুদের ওয়াক্ত যখন শেষ হয় তখন। এখন বর্তমানে এই সময়টাতে, অর্থাৎ এখন যে অক্টোবর মাস চলছে, এই অক্টোবর মাসের শেষের দিকে এখন ঢাকায় ফজরের ওয়াক্ত শুরু হয় কয়টায়? 4:50 বা 4:30 পরে। তো এই যে সময়টাতে আপনার হয়, এর আগ পর্যন্ত এশা নামাজ পড়লে এশা আদায় হয়ে যাবে। কিন্তু এই রাতের মধ্যভাগের পরে যদি কেউ এশা পড়ে, সেটা মাকরুহ হবে, সেটা অনুচিত হবে, আদায় হয়ে যাবে কিন্তু ত্রুটিপূর্ণ হবে। এই জন্য উচিত হলো আগে আগে পড়ে ফেলা। এখন কোনো কারণে আপনি সফরে ছিলেন, কোনোভাবে নামাজ পড়ার সুযোগ নাই, রাতে কোথাও নামলে বিপদ হতে পারে, সেক্ষেত্রে আপনি বাসায় গিয়ে রাত 12টা নামাজ পড়েছেন, ইনশাআল্লাহ নামাজ আদায় হয়ে যাবে।